গল্প অল্প চ্যানেলের আজকের নিবেদন প্রেতে ও মানুষে। গল্পটি লিখেছেন তুষারকান্তি ঘোষ। জন্ম 21শে সেপ্টেম্বর 1898 এবং মৃত্যু 29শে আগস্ট 1994। তুষারকান্তি ঘোষ ছিলেন একাধারের সাংবাদিক, তৎকালীন অমৃতবাজার পত্রিকার সম্পাদক এবং লেখক। তার রচিত গ্রন্থ বিচিত্র কাহিনী, আরও বিচিত্র কাহিনী এবং চিত্র বিচিত্র। শুরু হচ্ছে আজকের গল্প প্রেতে ও মানুষে। সে আজ অনেক কালের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধশালী ছিল এবং শহর অঞ্চলের এত উন্নতি হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কম ছিল, কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা। বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসত না। গ্রামের নদী, পুষ্করিণী ও শস্যক্ষেত্র গ্রামবাসীদের অন্ন বস্ত্রের সংস্থান করত। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। সকল পরিবার একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন। সে সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল, সেই জন্য জমি পতিত ও জঙ্গলে ভর্তি ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ভূতপ্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। তখন গঙ্গা ময়রার মতো রোজারা বহু রোজগার করতেন। শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট। সেই কালে আমাদের যশোর জেলার কোনো এক বর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। দুমহলা চকমিলান বাড়ি ছিল। বাইরের মহলে ছিল জমিদারবাবুর বৈঠকখানা, নায়েব গোমস্তাদের দপ্তর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরেই অন্দর বাড়ি। বাইরের উঠোনের রক থেকে অন্দরমহলে যাবার জন্য একটি গলিপথ ছিল, অর্থাৎ বাইরের উঠোনের অন্দরের দিকের রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত। অন্দর বাড়ির মস্ত উঠোন, সেই দিকেই রান্নাবাড়ি, ভাড়ার ঘর ও দাসীদের থাকবার ঘর ছিল। অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবারবর্গ বাস করতেন। কল্যাণপুরের উত্তরে 10 মাইল দূরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটিই মাত্র ছেলে নরেন বা নরু। সে সেই বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলল, বাবা, আমাদের বাড়িতে মোটে 2টি ঘর। আমার পড়াশোনার বড় অসুবিধে হচ্ছে। ইউনিভার্সিটি পরীক্ষার আগে এই 2 মাস আমি যদি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতুম, তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতুম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষা গ্রামটি ছিল খুব ছোট গ্রাম। গ্রামটির 3 দিকে জঙ্গল আর একদিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, কিন্তু কাহারও এত বড় বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদারবাবু কখনো আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, বাবা, আমি তোমার থাকবার স্থান স্থির করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব তিনি যেন তোমাকে পরীক্ষার 2 মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবারবর্গ বাস করেন। হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন। তুমিও তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে,
তোমাকে বেশি কিছু বলা বাহুল্য। দেখো বাবা, কেউ যেন আমার নরু নিন্দে না করে। নরু বলল, বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কীরূপ ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার ভয় নেই, কেউ তোমার ছেলের নিন্দে করবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হলো। জমিদারবাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হয়ে গেলেন। নরেন যে ঘরটি পেলে তার দরজার সামনেই রক, তারপরেই উঠোন, এবং উঠোনের অপর দিকে অন্দরমহলে যাবার রক, যেখান থেকে অন্দরের উঠোনে যাবার সুঁড়ি পথটি আরম্ভ হয়েছে। নরেন এই ঘরে থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগল। সে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া করত এবং খুব শীঘ্রই জমিদার গৃহিণী ও তাহার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী, সেই জন্যে সে সকলকার স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারত। জমিদার গৃহিণী ও কন্যারা নরেনের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করতেন। এইভাবে নরেন কল্যাণপুরে জমিদার বাড়িতে অধিষ্ঠিত হল। নরেন তার লেখাপড়ার একটি প্রণালী স্থির করে দিনে রাতে ক ঘন্টা কী বিষয়ে পড়াশোনা করবে তা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে ঘন্টা দুই লেখাপড়া করত। ঠিক রাত 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরে রকে বসে হাত মুখ ধুত এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। এইভাবেই বেশ দিনগুলি কেটে যায়। একদিন রাত্রে ঠিক 12টার সময় রকে বসে হাতে মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, উঠোনের অপর দিকে অন্দরে যাবার রকের দিকে তার নজর পড়ল। নরেন দেখল সেখানে একটি 19-20 বছরের সুশ্রী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। নরেন তাকে চিনতে পারল না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে, কে সেই মেয়েটি? অত রাত্রে রকে দাঁড়িয়ে কি করছিল? আজও কি সে আসবে? নরেন পড়তে থাকে আর পড়ার মাঝে মাঝেই মেয়েটির কথা ভাবে। এই দোনামোনা করতে করতে রাত 12টা বাজল। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওই দিকে রকে দৃষ্টি নিক্ষেপ করল। দেখল ঠিক সেইখানেই সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সে লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহলবশত সে মেয়েটির দিকে চেয়েই রইল। মেয়েটিও নরেনকে এক দৃষ্টে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগুতে লাগলো, যেন নরেনকে কিছু বলবে। মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগলো, কিন্তু নরেন আর অপেক্ষা করল না। তার বুক যেন ধড়পড় করছিল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে রাত্রিরে নরেনের ভালো ঘুম হলো না। পরদিনও সারাদিন মনটা কেমন যেন উচাটন হয়ে রইল। কে এই মেয়েটি? কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। এত রাত্রে এসে আমার ঘরের দিকে কেন আসছিল? গোড়ায় মনে করেছিলুম বাবুদের বাড়ির কোনো মেয়ে, কিন্তু তাও তো নয়। তাহলে মেয়েটি কি ভালো মেয়ে নয়? অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না। মুখে কেমন সরল ভাব, যেন আমাকে কিছু বলতে চায়। দেখি আজও যদি আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সারাদিন এইসব কথা ভাবল, কিন্তু কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারল না। সেদিন একটুও পড়াতে মন বসাতে পারল না। রাত 12টা। নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে মেয়েটি আজ রক থেকে নেমে এসে উঠোনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে এগিয়ে এলো। আজ আর নরেন তাকে ফেরাতে পারল না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বলল, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলুম। চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল।
কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল। সেটা আনন্দ, ভয়, মোহ না সুখ, কিছুই যেন বুঝতে পারল না। নরেনের মন এবং দেহ দুটোই যেন আর তার স্ববশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গেই তার ঘরে প্রবেশ করল। তুমি কে? আমি মালতী। তুমি আমায় চেনো না। আজ কদিন তোমায় দেখছি, তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলুম। তুমি রাগ করোনি তো? আচ্ছা, তুমি এত রাত্রে আসো কেন? ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারি না। এইসব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসবো ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না। আমি তোমার বন্ধু, এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না। তা নইলে সে হয়তো মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু তা সে কিছুতেই করতে পারল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো। তার মনে অনির্বচনীয় আনন্দ। এ ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। একটি অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কি পরে আসতে পারে না। এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি বলে উঠল, আজ যাই, কাল ঠিক 12টায় আসবো। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন যেন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমানুষ নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে নরেন মালতীকে দেখতে পেল। তারপরে দুজনে ঘরের ভেতর এসে আবার আগের দিনের মতোই গল্পগুজব আরম্ভ করল। এইভাবেই দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোই গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই মেয়েটির আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ যেন উন্মাদকর, এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2টি ঘন্টা সুখ স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে, কে এই মেয়েটি? কোথায় থাকে? কার মেয়ে? কেনই বা সে রাত্রি 12টার সময় আসে, আর কেনই বা 2টোর পরেই চলে যায়? কিছু তো বুঝতে পারছি না। মালতীকে জিজ্ঞাসা করলে সে খালি হেসে হেসে বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায় জিজ্ঞাসা করো কেনই বা আমি রাত 12টার সময় আসি ও 2টোর সময় চলে যাই। তার কারণটা আজ তোমায় বলি। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। নরেন এইসব কথা শোনে, আর তার মনে কেমন যেন একটা সন্দেহের উদয় হয়। একবার এ কথাও তার মনে উকি ঝুঁকি মারে যে মালতী কি মানুষ নয়? আরও একটা জিনিস নরেন লক্ষ্য করে দেখল, মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরের দিন সকালে উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করল তার শরীর কেমন যেন দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে এ কথা তার মনে বদ্ধমূল হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে আর মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করেই বা নরেন এর হাত থেকে উদ্ধার পাবে? সে বুঝতে পেরেছে মালতীকে এড়িয়ে চলা তার পক্ষে অসম্ভব, এবং এভাবে আর দিন কতক চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় খুঁজতে লাগলো কি করে মালতীর আশা বন্ধ করা যায়। একবার ভাবল, মালতী যখন বলছে
যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসবার সময়। আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতর শুয়ে থাকি না? সে দরজা বন্ধ দেখে তো বুঝতেও পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। নরেন প্রতিজ্ঞা করল সেই রাত্রে সে দরজাটা বন্ধ করেই রাখবে। আগের ভাবনা মতো সেই দিন রাত্রে রাত 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমোবার চেষ্টা করল বটে, কিন্তু কিছুতেই যেন ঘুম আসে না। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে, তখন ঘরের মধ্যে খস খস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে শুয়েছিল। খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল যে মালতী তার ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদিও এই ব্যাপারে সে হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা, সে মালতীকে দেখে আবার মোহবিষ্ট হলো এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদর সম্ভাষণ জানালো। এসেছো? এসো এসো, বসো এখানে। আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? না না, আজ শরীরটা খারাপ মনে হচ্ছিল, তাই বিছানায় শুয়েছিল। মতলব ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতর এলে কি করে? দরজা তো বন্ধ ছিল। আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভিতর আসতে পারা যায়, সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব। সে রাত্রে মালতী চলে গেলে নরেন আর এক মুহূর্তের জন্য ঘুমোতে পারল না। সে কেবলই মনে মনে ভাবে, মালতী কি করে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের ভেতরে আসতে পারল। যেটা এতদিন তার মনে উকিঝুঁকি মারছিল, এখন সেই ধারণাই তার মনে বদ্ধমূল হলো। মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের উপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করতে পারে কি করে? এসব ভাবতে ভাবতেই নরেনের মনে পড়ল যে মালতী তাকে বারবার বলেছে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্তই সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবল, হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে তার স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তেও সে পৌঁছতে পারল না। তবে এটা সে ঠিকই বুঝল যে এইভাবে আর কিছুদিন চললে পাশ করা দূরে থাকুক, তার প্রাণ সংশয় হবে। এর 2-4 দিনের মধ্যেই নরেনের দেহ কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেতিনীর সঙ্গ তার শরীর ও মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রে ওই 2টি ঘন্টা সে সব কিছু ভুলে থাকতে পারে। এমনই মালতীর আকর্ষণ আর এমনই নরেনের মোহ। জমিদার বাড়ির সকলে দেখল নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন জমিদার গৃহিণী অনুযোগ করলেন সে যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে। নরেনের জন্য পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তখন জমিদার গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। জমিদার দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন এবং তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল বটে, কিন্তু জমিদার বাবুর প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষকালে নরেন সেই মেয়েটির কথা বলেই ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে ঘরে আসে শুনে জমিদারবাবু চমকে উঠলেন। বারবার তিনি মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন, কে সেই মেয়েটি? কি তার পরিচয়? আমি অনেক জিজ্ঞাসা করেছি, কোনো পরিচয় দেয় না। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? আমি ডাকি না, সে নিজে নিজেই আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সেই মেয়েটি রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন?
আমি দরজা বন্ধ করেও দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে আমার ঘরে আসে। তুমি কি আমার সাথে গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? আগে তা জানি না, বোধহয় সেই মেয়েটির কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলুম, সে খালি হাসে আর বলে আমি নাকি একদিন সব বুঝতে পারবো। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না এর রহস্যটা ঠিক কী। তিনি নরেনকে ভালোভাবে জানতেন। ছেলেটি সৎ এবং সত্যবাদী। বিশেষত তার সামনে সে তো কখনোই মিথ্যে কথা বলবে না। তিনি নরেনকে আবার বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থেকে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলেই সব দেখতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে ঢুকলেন এবং দরজা জানলা সমস্ত কিছু তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সেই ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই আরেকটি ছোট্ট ঘর ছিল এবং এই দুইটি ঘরের মধ্যে একটা ছোট্ট জানালা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে আমি যদি ওই পাশের ঘরে আলো নিভিয়ে বসে থাকি এবং এই জানালাটা খোলা রাখি, তাহলে আমি নরেনের ঘরের সমস্ত কিছুই দেখতে পাব। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রি 12টার জন্য অপেক্ষা করে রইলেন। রাত 12টার ঠিক কিছু আগে দেবেনবাবু তার প্ল্যান মাফিক সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানালাটার আড়ালে লুকিয়ে রইলেন। কিন্তু নরেনের ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুয়ে পড়লে তিনি দরজাটির দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভিতরে না আসতে পারে। দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক রাত 12টার সময় দেবেনবাবুর চোখে কেমন যেন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তারপরেই চেয়ে দেখলেন একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভিতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কি করে কি হলো ব্যাপারটা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলো, তখন দেবেনবাবু চুপিসারে সেই অন্ধকার ঘরটি থেকে বেরিয়ে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তাঁর আর কোনো সন্দেহ রইল না। পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখলেন এবং ঘোড়সওয়ার দিয়ে সেই পত্রটি উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয় হবে। আর নরেনকে ডেকেও তিনি বললেন, শোনো, তোমার বাবাকে আনতে গ্রামে লোক পাঠিয়েছি। তোমার বাবা এলেই তুমি তোমার বাবার সঙ্গে গ্রামে ফিরে যাবে। দেবেনবাবুর এই প্রস্তাবে নরেন খুব শীঘ্রই রাজি হয়ে গেল। কারণ রাত্রের ওই 2টি ঘন্টা ছাড়া সারা দিনের কোনো সময়ই নরেনের শরীর এবং মন ভালো ছিল না। সে বুঝল এর হাত থেকে বাঁচতে হলে তার পালানোই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদারবাবুকে বললেন, বাবু, নরেনের শরীরের অবস্থা তো খুব খারাপ বাবু। আমি আজকেই নরুকে আমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাবু। দেবেনবাবু বললেন, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো রোজাকে দিয়ে তুমি নরুকে দেখাও। ওকে প্রেতিনীটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো এত সহজ নয়। তাই 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 হবে বাবু, আপনি যা বলছেন আমি তাই করব। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব শুনে
কাঁদতে লাগলেন। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকুক, ছেলের প্রাণ বাঁচানো আগে দরকার। নরেনও এতদূর চলে এসে তার বাবা মাকে কাছে পেয়ে মনে প্রাণে অনেকটা বল পেল। সে ভাবল প্রেতিনীটা আর এতদূর আসতে পারবে না। সে সকাল সকাল খাওয়া দাওয়া করে তার ঘরে শুতে চলে গেল, কিন্তু ঘুম আর আসে না। যতই রাত বাড়ছে আর নরেন মনে মনে ভাবছে, মালতী কি এখানেও আসবে নাকি? ঠিক এইভাবে রাত্রি 12টা বাজল, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী তার ঘরের ভেতর দাঁড়িয়ে রয়েছে। নরেন ভয় পেয়ে গেল, কিন্তু সেই অদম্য মোহর বশে সে কিছুই করতে পারল না। সে উঠে মালতীকে সম্ভাষণ করলে। তুমি এসেছো মালতী? এসো এসো, বসো। তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি কি করে এখানে এলে। আমার শরীর খারাপ হয়েছে বলে আমার বাবা আমাকে এখানে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তা যত চেষ্টাই না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল মালতী কোনো মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে সে কথা এর আগে কোনো দিন হয়নি। যখন মালতী বলল, কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। যদিও সে অন্য দিনের মতো হাসি খুশি থাকার ভান করল, কিন্তু পরক্ষণেই তার মুখ যেন শুকিয়ে উঠতে লাগলো। ঠিক রাত্রি 2টোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। তারা তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। সে রাত্রে আর কেউ ঘুমোতে গেলেন না। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন, যত শীঘ্র পারা যায় একজন ভালো রোজাকে ডাকানো হোক, আর যতদিন না রোজা আসে ততদিন নরেন তার বাবা আর মায়ের মাঝখানে শোবে। একজন এ সংবাদ দিয়ে গেলেন যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকারের ভালো রোজা থাকে। ভূত প্রেত সম্বন্ধে তার গভীর জ্ঞান, আর সে দরকারি শিকড় বাকড়েরও সন্ধান রাখে। সেই দিনই সেই রোজাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে বলে দেওয়া হলো যাতে তার পরের দিনই সে রোজাকে সঙ্গে করে নিয়ে আসে। রোজা যা চায় তাকে তাই দেওয়া হবে, এই কথাও তাকে বলে পাঠানো হলো। সেদিন রাত্রে নরু তার বাবা মার সঙ্গে একই ঘরে শুতে গেল। দুপাশে বাবা এবং মা, আর নরেন শুয়েছে মাঝখানে একই বিছানায়। তিনজনই জেগে আছেন। আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউই ঘুমোতে পারছেন না। এইভাবে ঠিক রাত 12টা বাজল। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে উঠে চোখ মেলে দেখল মালতী তার মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, তুমি এখানে কি করছো? বাবা মা জানতে পারবেন যে? তোমার সে ভয় নেই, ওরা কিচ্ছু জানতে পারবে না। নরেন উঠে দেখল যে তার বাবা এবং মা মরার মতো পড়ে রয়েছেন। তারা দুজনেই তখন পাশের ঘরে গেল। এ কথা বলাই বাহুল্য যে মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে দিয়েছিল। পরদিন সব কথা শুনে নরেনের বাবা মা পাগলের মতো বুক চাপড়াতে লাগলেন। নরেনও বুঝল যে তার আর নিস্তার নেই। আতঙ্কে ও দুশ্চিন্তায়
তার শরীরে আর কিছু নেই। দেহ কঙ্কালসার হয়ে পড়েছে। সব সময় বুক ধড়পড় করে, মাথা ঘোরে, বহু কষ্টে সে হাঁটে, এমনকি বসে থাকতেও তার কষ্ট হয়। সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করে। সে মনে মনে ভাবছে, এই অবস্থার থেকে তার মরে যাওয়া অনেক ভালো। গ্রামের লোকেরাও খুব দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। সকলেরই শেষ ভরসা সেই রোজা, যদি সে কিছু করতে পারে। সেদিন বিকেলে রোজার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব কথা শুনল আর নরেনের শারীরিক অবস্থাও দেখল। রোজা বলল যে সে একবার সমস্ত ব্যাপারটা নির্জনে ভেবে দেখবে যে এর কোনো উপায় আছে কিনা, এবং সে স্পষ্টই বলে দিল, মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করেছে তাতে তাকে ছাড়ানো খুব শক্ত। এই বলে রোজা এক নির্জন গাছতলায় গিয়ে বসল। ঘণ্টা 2 বাদে সে ফিরে এসে বলল, একটা উপায় বের করেছি, কিন্তু সেটা খুব বিপজ্জনক উপায়। রামবাবু, আপনি আপনার আত্মীয় স্বজন, স্ত্রী এবং প্রবীণ প্রতিবেশীদের ডাকুন। সে রামবাবুকে তার আত্মীয় স্বজন এবং প্রবীণ প্রতিবেশীদের ডেকে আনতে বলল। রোজা তাদের সামনে তার সমস্ত কথা বলল, এবং তাতে যদি সকলের মত হয় তাহলেই সে নরেনের দায়িত্ব নেবে। রোজার কথা মতো তখনই আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ডাকা হলো। তারা সকলেই রামবাবুর হিতৈষী এবং নরুর মিষ্ট স্বভাবের জন্য তাকে ভালোবাসেন। তারা সকলেই রোজাকে বিশেষ অনুরোধ জানালেন যে উপায়েই হোক নরুকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা যায়। রোজা তাদের বললে, আপনারা নরেনবাবুর অবস্থা তো দেখছেন। এইভাবে চললে 1 মাসের মধ্যে নরেনবাবুর মৃত্যু নিশ্চিত। কেবল একটি মাত্র উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সেই উপায়ের আরেকটি দিকও আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয় তাহলে চিরকালের জন্য নরেনবাবু প্রেতিনীর হাত থেকে উদ্ধার পেয়ে যাবেন, কিন্তু যদি অকৃতকার্য হই তাহলে এখনই নরুর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা 1 মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান, নাকি তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান, যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে। আপনারা ভালো করে ভেবে আমাকে জবাব দিন। রামবাবুর স্ত্রী দরজার আড়ালে বসে শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন ও অস্ফুট স্বরে বললেন, বাপরে, যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে, তাতে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবু দ্বিধার মধ্যে পড়ে গেছেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। তিনি রোজার কথাটি ভালো করে বিবেচনা করে দেখতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী রোজাকে অনুরোধ করলেন সে যাতে তার সমস্ত মতলবটা ভেঙে বলে। রোজা বলল, আমি বলবো না, আমি কাউকে কিছু জানতে দেব না। আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এ সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদেরই করে দিতে হবে। এইরূপ জীবন মরণের কথাই বাবা মায়ের মনস্থির করা খুব শক্ত। তাঁরা একবার এদিক ভাবেন আর একবার ওদিক ভাবেন। প্রতিবেশীরা তখন তাদের বোঝাতে লাগলেন, তোমরা কি চাও না যে নরেন সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাক? দিন কতকের মধ্যে ওর প্রাণ তো যাবেই। এরূপ জীবনমৃত অবস্থায় দিন কতক বেশি বেঁচে থেকে লাভ কি? আমাদের মত হচ্ছে বাবু রোজার কথা মতো চলা। যখন আর কোনো উপায় নেই তখন এই রোজার উপায়কেই তো নিতে হবে। যদিও কথাটা তারা বুঝলেন, তবুও বাবা মায়ের মন তো। রামবাবু এবং তার স্ত্রী দোনামোনা করতে লাগলেন। যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে, কেমন করে সেই কাজে তারা মত দেবেন? কিন্তু নরেন নিজেই এই সমস্যার সমাধান করে দিল। নরেন বলল, আমার বর্তমান যা অবস্থা তাতে আমি আর একদিনও বেঁচে থাকতে চাই না। রোজা বাবু, আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো,
নয়তো আজই আমার জীবন শেষ করে দিন। আমি এ নরক যন্ত্রণা আর একটা দিনও সহ্য করতে পারছি না। নরেনের বাবা মা কাঁদতে লাগলেন এবং তার আত্মীয় স্বজনরা সবাই বোঝাতে লাগলেন। শেষে সর্বসম্মতিক্রমে স্থির হলো যে রোজার উপরে সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেওয়া হোক। রোজা বলল, আজ সন্ধে হয়ে গেছে, আজ আর কিছু হবে না। আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুন। কাল আমি এই ব্যাপারে একটা হেস্তনেস্ত করব, তবে এখানে হবে না। যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানে যেতে হবে। শেষকালে স্থির হলো যে রোজা ও নরেন রামবাবুর সঙ্গে পরের দিন সেই কল্যাণপুরে জমিদার বাড়িতে যাবে। সেদিন রাত্রে আবারও মালতীর আগমন হলো। তোমায় আগেও বলেছি, এখনো বলছি যে কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার কোনো অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। তাই হবে। আমি কালই কল্যাণপুরে সেই জমিদার বাবুর বাড়িতেই ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও রোজা উপস্থিত হলো। রোজা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিলে এবং বললে, আপনাকে কিছু সাহায্য করতে হবে। দেবেনবাবু খুব আগ্রহের সঙ্গে সব কথা শুনলেন আর বললেন, তুমি যা চাও করব। নরু আমার ছেলের বড়। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারের যাতে অবসান হয় তার সর্বপ্রকার সাহায্য আমি করতে প্রস্তুত আছি। আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু নরেনের ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন। ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে ওখানে একটি খাট পেতে দিন। আর ঘরটি ও বিছানাটি নানা রকম ফুল ও মালায় সজ্জিত করুন। সব বন্দোবস্ত সন্ধ্যের মধ্যেই শেষ করতে হবে। এতে আর কষ্টটা কি? সন্ধ্যের মধ্যেই সব বন্দোবস্ত হয়ে যাবে। রাত 10টার সময় রোজা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। সেখানে রোজা নরেনকে তার মতলবটা ভেঙে বললে আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিলে তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে রোজা বললে, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি আপনার বুকে বল দিন। রাত্রি 12টার কিছু আগে রোজা ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে সাদর আহ্বান করল এবং সাজানো খাটে বসতেও বলল। কাজে কি ব্যাপার? এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্যে? কেন? তোমার জন্যে। তার জন্যে তো পুরস্কারও পেলুম। কি পুরস্কার পেলে? কেন? কখনো যা করনি আজ তাই তো করলে। এর আগে তো কোনোদিন তুমি দুবার আসনি। দুবার মানে কি? আমি আবার কখন এলুম? তুমি এর মধ্যেই ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। এই দেখো, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো মাত্র 15 মিনিট হলো তুমি গিয়েছো। এর মধ্যে সব ভুলে গেলে নাকি আমার সঙ্গে তামাশা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল। মুখ অসম্ভব গম্ভীর হয়ে গেল আর তার চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করছো না তো? তুমি আমার গা ছুঁয়ে বলো যে আমি আজ রাত্রে আবার এসেছিলুম। নরেন তখনই তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখের সৌন্দর্য মিলিয়ে গেছে, রাগে মুখ কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল, এর আগে আমি তো আসিনি, তাহলে কেউ আমার মতো সেজে এসেছিল। যদি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও। আমার তোমাকেই ভালো লাগে মালতী। আমি তোমারই সঙ্গে বন্ধুত্ব করতে চাই। যদি আর কেউ এভাবে আসে
তাহলে আমি আর বাঁচবো না। যে করে হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও মালতী, তুমিই আমাকে বাঁচাও। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, এর এক উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কে তা তো জানো। এই গভীর রাতে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারো? নরেন বুঝল এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো আর বুকের মধ্যে যেন কেমন করতে লাগলো। সে অতি কষ্টে হেসে বললে, তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি, কিন্তু তুমি কি করতে চাও তা আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা গাছ আছে, সেই লতার শিকড় তোমায় আনতে হবে। তা তুমি নিজেই নিয়ে এসো না, তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো, তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। হ্যাঁ, আমি যদি আনতে পারতুম তাহলে কি তোমায় কষ্ট দিই? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না। তোমাকেই সে শিকড় আনতে হবে। সেই শিকড় দিন রাত তোমায় হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে তফাৎ করে রেখে আসবে। হ্যাঁ, রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে, তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না। নরেন আর কিছু বলল না। তারা দুজনে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লীপথ জনহীন। নরেনের সঙ্গী কেবল মালতী। সে মানুষ নয় সেটা নরেন জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাত ধরে আছে। মালতী তাকে বললে, এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেই আসতে হবে। এইভাবে তারা দুজনে যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে অগ্রসর হতে লাগলো এবং আলের উপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারের মাঝে মাঝে বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময়ে সে সম্পূর্ণভাবে মালতীর উপর নির্ভরশীল। ক্রমে তারা নদীর ধারে এসে পৌঁছালো। সামনেই শ্মশান, যার নাম কালা পেড়ের দেয়াড়। কটি তেঁতুল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। কি নির্জন সেই স্থান! নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগলো, কিন্তু রোজার কথা তখন তার কানে বাজছে। নরেন বাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবেন, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখন আর পথ নেই। প্রেতিনী যেই দিকে নিয়ে যাচ্ছে, মানুষ নরেন সেই দিকেই যাচ্ছে। একটু পরে ডান দিকে একটি বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার উপরে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটাকতক লতানে গাছ আছে, তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। তোমাকে একলাই যেতে হবে। প্রেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানে গাছ দেখতে পেল। মূল শুদ্ধ একটি লতানে গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সেই স্থানে নরেন দেখতে পেল না। সে ভয় কম্পিত স্বরে ডাকতে লাগলো, মালতী, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানে আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদার কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পিছনে পিছনে এসো। নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল, আগে তুমি শিকড়টি দেখো তো, ঠিক জিনিসটি এনেছে কিনা।
মালতী সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছো। তুমি আমার অত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে, আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালাপেড়ের দেয়াল, সেই ধান ক্ষেত আর সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রাম্য পথে তারা এসে পৌঁছালো এবং অবশেষে বাড়িতে। মালতী চেঁচিয়ে বললে, তুমি শিকড়টা অন্য করে রেখে এসো, এখনো 2টো বাজতে 8 ঘন্টা দেরি আছে। তখন নরেনের রোজার কথা মনে হলো। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করা উচিত নয়। তাই নরেন মালতীকে বলল, মালতী, আজ আমি বড় ক্লান্ত। আজ তুমি যাও, কালকে আবার এসো। বেশ, তাই হোক। এখনই শিকড়টি হাতে বেঁধে ফেলো, কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদারবাবুর বৈঠকখানা ঘরে গেল। সেখানে রোজা, দেবেনবাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিলেন। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। রোজা জিজ্ঞাসা করলে, ওষুধ পেয়েছেন? ওই কি জিনিস পেলেন দেখি? নরেন শিকড় শুদ্ধ লতাটি রোজাকে দিল, আর মালতী তাকে যা যা বলেছিল তাও বলল। রোজা বলল, আর আর ভয় নেই, আর ভয় নেই। জয় ভগবান, জয় ভগবান। সেই রাত্রেই এক বালার ভিতরে সেই শিকড় রেখে নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বজ্র বাঁধন যে নরেন নিজে 1000 চেষ্টা করলেও অপরের সাহায্য ছাড়া সে বালা খুলতে পারবে না। এ বালা রোজাই সঙ্গে করে নিয়ে এসেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে রোজা বলল, এখন দিন কতক রাত্রে ও রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করবে, কিন্তু এই বালাই আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণান্তেও এই বালা খোলার চেষ্টা করবেন না। রোজা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে, আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলার জন্য অনুনয় বিনয় করছে। আজ আর সে বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন, দরজা খোলো। কি হলো? দরজা খুলছো না কেন? শিকড়টা খুলে রাখোনি কেন? আমায় ভিতরে আসতে দাও। কি হলো? তোমার সঙ্গে তো সব কথা হয়ে গিয়েছিল। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম 2-3 রাত্রি অনুনয় বিনয় ও পরে ভয় প্রদর্শন। তুমি দরজা খুলবে না তো? আমার কথা শুনবে না তো? আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব। আমার হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। কি ভেবেছিস ওই শিকড় পরে তুই আমার কাছ থেকে দূরে সরে যাবি? আমি সেটা কিছুতেই হতে দেব না। তুই আমাকে ফাঁকি দিবি? ওই শিকড় পরে তুই আমাকে দূরে সরিয়ে দিবি? আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এই শিকড় খুলে ফেল। আমি তোর কোনো ক্ষতি করব না। করবি না তো? ঠিক আছে, এবার তোর একদিন কি আমার একদিন। আমি তোকে বাঁচতে দেব না। আমি তোকে আমার থেকে আলাদা হতে দেব না। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপরে আর মালতী আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেন, তার বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা, জমিদারবাবু এবং তার পরিবারবর্গ সকলেরই খুব আনন্দ হতে লাগলো। আর সবচেয়ে বড় আনন্দ হলো রোজার। সে শুধু একটি অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সে সকলের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। শুধু তাও নয়, জমিদারবাবু ওই রোজার কোঁচড় টাকায় ভরে দিয়েছিলেন।